খেয়াল করো, কোষের ধারণা দেন কে? কোষের ধারণা দেন হলেন রবার্ট হুক। এই রবার্ট হুক যেটাকে কোষ বলে উল্লেখ করছিলেন সেটা হলো কোষ প্রাচীর। সেটা ছিল কি? কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটার ব্যাপারে ধারণা দিছেন তিনি কত সালে? কোষ প্রাচীরের ব্যাপারে ধারণা দিচ্ছেন উনি কত সালে? 1665 সালে। এই 1665 সালে যিনি, যেটাকে উনি কোষ বলছিল আর কি, যেটাকে আসলে কোষ বলছিল সেটাই আসলে কি ছিল? কোষ প্রাচীর। তো আমরা কোষের আবিষ্কারক বললেও মনে রাখবো কি? রবার্ট হুক। আর কোষ প্রাচীর কে প্রথম লক্ষ্যকরণ বললে সেটাও রবার্ট হুক। এখন যে কোষটা রবার্ট হুক দেখছিলেন সেটা হলো মৃত কোষ। সেটা কি ছিল? মৃত কোষ। তাহলে জীবিত কোষ আবার কি? জীবিত কোষও আছে। জীবিত কোষ আবিষ্কার করছেন কে বললে তখন খেয়াল রাখবা লিওয়ান হুক। তাহলে দুইটাই হুক, শুধু পার্থক্য হলো নামের প্রথম অংশে। জীবিত কোষ কে আবিষ্কার করেন? লিওয়ান হুক। আর মৃত কোষ কে আবিষ্কার করেন? যদি আসে তাহলে দিবা কি? রবার্ট হুক। এখন আসি রবার্ট হুক কোষের ব্যাপারে যে গ্রন্থে উল্লেখ করছিলেন তিনি, সেই গ্রন্থের নাম হলো মাইক্রোগ্রাফিয়া। তাহলে কোন গ্রন্থে তিনি কোষের ব্যাপারে উল্লেখ করেন? সেটা হলো মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ হলো সেটা উল্লেখ করেন। আচ্ছা, এখন আসি সবচেয়ে বড় কোষ এবং সবচেয়ে ছোট কোষ, এগুলো আমাদের একটু জানা লাগবে। সবচেয়ে বড় কোষ কোনটা? সবচেয়ে বড় কোষ হলো, সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির ডিম। হ্যাঁ, উট পাখির ডিম। অনেকে উটের ডিম লিখছে। উটের ডিম যারা লিখছো দেখো, উট ডিম পারে না, উট পাখি ডিম পারে। হ্যাঁ, উট কিন্তু ডিম পারে না, উট পাখি ডিম পারে। হ্যাঁ, উট পাখির ডিম। উট পাখির ডিম হলো সবচেয়ে বড় কোষ। এটা হলো 17 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার হলো প্রস্থ। এই জন্য এভাবে লেখা হয় 17 ইন্টু 12.5 সেন্টিমিটার। 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার হলো দৈর্ঘ্য এবং প্রস্থ। মানুষের দেহের সবচেয়ে লম্বা কোষ যেটা, সেটা হলো নিউরন। মানুষের দেহের সবচেয়ে লম্বা কোষ যেটা, সেটা হলো নিউরন। এই নিউরনের দৈর্ঘ্য যেটা আছে সেটা হলো 1.37 মিটার। অনেক সময় 1.37 মিটার অপশনে নাও থাকতে পারে, তখন খেয়াল রাখতে হবে এটার আনসার হবে কত? 1 মিটার। তাহলে নিউরনের সবচেয়ে বড় লম্বা কোষ হলো নিউরন। নিউরনের দৈর্ঘ্য মনে রাখতে হবে 1.37 মিটার বা 1 মিটার। দুইটা যদি থাকে 1.37 মিটার দিয়ে দিবা, খেয়াল থাকবে। এখন আসি এই যে কোষের ব্যাপারে যে বলি আমরা, এই কোষগুলা, এই কোষের কতগুলা হলো ডেফিনেশন আছে। যেমন কোষ হলো জীবের মৌলিক একক, তারপর হলো কোষ হলো জীবের গঠন এবং কার্যগত একক, কোষ হলো জীবের মৌলিক, গঠনগত এবং কার্যগত একক। এগুলা বিভিন্ন জন বিভিন্ন ডেফিনেশন দিছে। দুইটা ডেফিনেশন আমার কাছে মনে হয় পরীক্ষায় আসার মতো। দুইটা ডেফিনেশন আছে, একটা হলো ব্র্যাকেটের ডেফিনেশন, একটা হলো ব্র্যাকেটের ডেফিনেশন, আর একটা হলো রবার্টিসের ডেফিনেশন। এই দুইজনের ডেফিনেশন আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। ব্র্যাকেট যেটা বলছে সেটা হলো কি, সিএইচ ব্র্যাকেট যেটা বলছে সেটা হলো কি, যে কোষ হলো জীবের, কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। আর রবার্টিস যেটা বলছে সেটা হলো কোষ হলো জীবের মৌলিক, মৌলিক কথাটা আছে এখানে, মৌলিক, গঠনগত, মানে আগেরটার মতো কথা, ঠিক আছে, কিন্তু এখানে একটা শব্দ এক্সট্রা আছে, সেটা হলো কার্যগত একক। তো পরীক্ষায় এই দুইটা ডেফিনেশন একটু ভালো করে পড়ে যাবা, যে দুইটা একসাথে আছে, মৌলিক, গঠনগত এবং কার্যগত একক বলছে রবার্টিস, আর শুধু মৌলিক একক, গঠনগত মৌলিক একক বলছে কে? ব্র্যাকেট। কোষ হলো এই যে, তাহলে কোষ হলো দেহের কি? দেহের গঠনগত এবং কার্যগত একক। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে যে জিনিসটা আমাদের আলোচনার বিষয় সেটা হলো কোষ তথ্য বা সেল থিওরি। সেল থিওরিটা কে কে দিছেন? সেল থিওরি দিছেন হলো সোয়ান, স্নেডেন এবং হলো ভার্চু। ঠিক আছে, আমরা কি কি বললাম? স্নেডেন, সোয়ান এবং কি? ভার্চু। তাহলে SSV তারা হলো কি দিছেন? তারা হলো কোষ তত্ত্ব বা সেল থিওরিটা দিছেন। এই সেল থিওরিতে কি আছে? সেল থিওরিতে হলো যেটা দরকার সেটা হলো কোষ হলো জীবের গঠনগত, শরীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। তারপর হলো কোষ হলো জীবের মৌলিক একক, কোষ হলো বংশগতির একক, জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়।
এগুলা একবার দেখে নিবা, সেল থিওরিতে 4টা লাইন আছে, ওই 4টা লাইন একটু দেখে নিবা। এখন আসি আমরা এই স্নেডেন, সোয়ান এবং ভার্চু, এই 3জন বিজ্ঞানী কে কোন দেশের একটু খেয়াল রাখবা। বইয়ে শুধু একটাই দেওয়া আছে, সো আমরা একটাই পড়ি, সেটা হলো জার্মানিকটা। স্নেডেন হলো জার্মান উদ্ভিদ বিজ্ঞানী, স্নেডেন, সোয়ান এবং ভার্চু, এই 3জন হলো কোষ তত্ত্বের প্রবক্তা। এখন সেল থিওরির, তাহলে সেল থিওরির প্রবক্তা কয়জন? 3জন। এটা এখানে শুধু 3জনের নাম মনে রাখাটা খুব বেশি জরুরি। এবার আসি কোষ। এই যে কোষ যেটা বলি আমরা, কোষ কিন্তু 2 ধরনের আছে। একটা হলো তোমার দেহকোষ, আর একটা হলো জনন কোষ। যদি আমরা তার কাজের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করি, আর নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করলে তাহলে তাও 2 ভাবে, একটা হলো আদিকোষ আর একটা হলো প্রকৃত কোষ। তাহলে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করলে, শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করলে কোষকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো দৈহিক কোষ আর একটা হলো কি জনন কোষ। আর যদি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করা হয় তাহলে 2 ধরনের কোষ পাওয়া যায়, একটা হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। তাহলে এখানেও 2টা ভাগে ভাগ করা যায়। এখন আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায় সেটা একটু খেয়াল করে। আদি কোষের রাইবোজোম, আদি কোষের রাইবোজোম হলো, আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত না, যেটা থাকে সেটা নিউক্লিয়েট, আর রাইবোজোম হলো 70S রাইবোজোম। প্রকৃত কোষের নিউক্লিয়াসটা সুগঠিত এবং রাইবোজোম হলো কত? 80S রাইবোজোম। কত এস? 80S রাইবোজোম হলো কোথায়? প্রকৃত কোষে। এখন আসি এই আদিকোষ এবং প্রকৃত কোষের কাহিনী বাদ দিয়ে, এগুলো তোমরা জানোই, একবার দেখে নিবা। আদিকোষ এবং প্রকৃত কোষ একবার রিডিং করে নিবা। এবং একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা সবাই জানে। আদিকোষে কি হয়? অ্যামাইটোসিস হয়, প্রকৃত কোষে মাইটোসিস হবে, মিউসিস হবে, কোনটাতে নিউক্লিয়াস থাকে, কোনটাতে নিউক্লিয়াস সুগঠিত না। একটা চার্ট আছে, নতুন বইয়ের 5 নাম্বার পৃষ্ঠায় একটা চার্ট আছে, চার্টটা ভালো করে দেখে নিবা। ঠিক আছে, মনে থাকবে। আমি কিন্তু বলে ফেলি কোন চার্টটা ভালো করে দরকার, সেটা কিন্তু ক্লাসে বলি, খেয়াল রাখবা। এখন আসি কোষের আয়তন সম্পর্কিত একটা কথা বলি, যে কোষের মধ্যে, কোষের কিন্তু কোনো সুনির্দিষ্ট আয়তন নাই। আর কোষগুলো তো বেশিরভাগই হলো আণুবীক্ষণিক, দেখা যায় অণুবীক্ষণ যন্ত্রে। এখন আমরা তো সবচেয়ে বড় কোষ নিয়ে আলোচনা করছিলাম, সবচেয়ে ছোট কোষ যেটা, সবচেয়ে ছোট কোষ যেটা, সেটার নাম কি? সবচেয়ে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা হলো সবচেয়ে ছোট কোষ। এই যে মাইক্রোপ্লাজমা, এই মাইক্রোপ্লাজমার ব্যাসটা মনে রাখতে হবে। মাইক্রোপ্লাজমার ব্যাস কত? 0.1 মাইক্রোমিটার। মাইক্রোপ্লাজমাকে অনেক সময় কি কি নামে ডাকা হয়, সেটা হলো প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম, এখান থেকে একটা বানান শিখো, সেটা হলো নিউমোনিয়া। এটা হলো কারেকশনে আসে, নিউমোনিয়া বানানটা খেয়াল রাখবা। ঠিক আছে, পিপিএলও নামেও ডাকা হয় মাইক্রোপ্লাজমাকে, সেটার ব্যাস কত? 0.1 মাইক্রোমিটার। আর সবচেয়ে বড় কোষ তো বলে ফেলছি যেটা। এখন আসি উদ্ভিদ কোষের মধ্যে এককোষী সবচেয়ে বড় উদ্ভিদ কোষটার নাম হলো কি? এসিটা বোলারিয়া। এসিটা বোলারিয়া, এসিটা বোলারিয়া। এই এসিটা বোলারিয়া যেটা, সেটা হলো একটা শৈবাল, যার দৈর্ঘ্য হলো 5 থেকে 10 সেন্টিমিটার। তাহলে এককোষী সবচেয়ে বড় উদ্ভিদ কোষের নাম হলো এসিটা বোলারিয়া শৈবাল, যেটা 5 থেকে 10 সেন্টিমিটার। এটা হলো এককোষীর মধ্যে। আর বহুকোষীর মধ্যে, বহুকোষী উদ্ভিদের মধ্যে, বহুকোষী উদ্ভিদের মধ্যে রেমি, রেমি যেটা ভুয়েমেরিয়া নিভিয়া, যেটা ভুয়েমেরিয়া নিভিয়া যেটা, এটা বাংলাটাই খেয়াল রাখো, ইয়াটাও যদি পারো শিখবা। ইংলিশটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হলো বৈজ্ঞানিক নাম, এখানে জন্য আমরা নিচে দাগ দিলাম। তো এটা হলো বহুকোষী উদ্ভিদের মধ্যে, বহুকোষী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ, যার দৈর্ঘ্য হলো 55 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। মানুষের সবচেয়ে লম্বা কোষ হলো নিউরন, মোটর নিউরন, যেটা 1.37 মিটার লম্বা। এবং এটা খেয়াল রাখবা যে 1.37 মিটার যদি অপশনে না থাকে তাহলে 1 মিটার পর্যন্ত দেওয়া যাবে। দেহের একটা সাধারণ কোষ, দেহের একটা সাধারণ কোষের দৈর্ঘ্য কত? দেহের একটা সাধারণ কোষের আকার প্রায় 10 মাইক্রোমিটার। দেহের একটা সাধারণ কোষের আকার 10 মাইক্রোমিটার। এবং ওজন যদি কত বলে, ওজন হলো 1 ন্যানোগ্রাম। ওজন কত? 1 ন্যানোগ্রাম।
মনে থাকবে? তাহলে একটা সাধারণ কোষের আকার কত? 10 মাইক্রোমিটার এবং ওজন কত? সেটা হলো 1 ন্যানোগ্রাম। একটা উদ্ভিদ কোষে খেয়াল করো, একটা উদ্ভিদ কোষের মধ্যে কি কি থাকবে। একটা উদ্ভিদ কোষের মধ্যে যদি তুমি ভাগ করো তাহলে দেখবা প্রথমে থাকে কি? কোষ প্রাচীর। কারণ কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, এটা হলো উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। এরপরে আছে কোষ ঝিল্লি, লাল কালারটা কোষ ঝিল্লি। এরপরে ধরো সাইটোপ্লাজম, কালোগুলা দিলাম সাইটোপ্লাজম। এরপরে ভিতরে থাকে কি? ভিতরে থাকে নিউক্লিয়াস, যেখানে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমোজোম এগুলা নিয়ে। আর ভিতরে কিছু কোষস্থ নির্জীব বস্তু থাকে, যেগুলা কোষস্থ নির্জীব বস্তু। তাহলে কালার কয়টা দেখতেছো? 5টা কালার। তাহলে এই 5টা জিনিসের কথা খেয়াল রাখবা যে একটা আদর্শ উদ্ভিদ কোষের ভেতরে কি কি থাকে। তো এর মধ্যে খেয়াল করো, এর মধ্যে এই যে কোষ প্রাচীর যেটা, এই কোষ প্রাচীর এবং এই নির্জীব বস্তু যেগুলা, কোষস্থ নির্জীব বস্তু যেগুলা, এই দুইটা হলো জড় বস্তু। এই দুইটা হলো কি? জড় বস্তু। তাহলে কোষ প্রাচীর, কোষ প্রাচীর এবং নির্জীব বস্তু যেগুলা, সেগুলো হলো কি? জড় বস্তু। তাহলে এগুলার আমরা কোথায় ফেলতে পারি? আমরা এই দুইটারে জড় বস্তুর মধ্যে ফেললাম বা জড় পদার্থের মধ্যে ফেললাম আদর্শ উদ্ভিদ কোষের। এবার দেখো কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটা হলো কোষের জীবিত অংশ। কোষ ঝিল্লি, তারপর হলো সাইটোপ্লাজম, আর হলো নিউক্লিয়াস। এই তিনটা হলো সজীব বস্তু। এই তিনটা হলো কি? সজীব বস্তু। সজীব বস্তুগুলারে আমরা প্রোটোপ্লাজম নামকরণ করি। তাহলে প্লাজমা মেমব্রেন থেকে শুরু করে ভিতরে যা আছে, শুধু নির্জীব বস্তু বাদে ভিতরে যা আছে সবগুলাই হলো কি অংশ? প্রোটোপ্লাজমের অংশ। তাহলে এই প্রোটোপ্লাজমে, এই যে সাইটোপ্লাজম দেখতেছো না এখানে, এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? অঙ্গাণু থাকে। অঙ্গাণু হলো দুই ধরনের অঙ্গাণু থাকে, একটা হলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, একটা হলো ঝিল্লিবিহীন অঙ্গাণু। দুই ধরনের অঙ্গাণু থাকে এখানে। তো অঙ্গাণুগুলোর নাম আমরা একটু পরে পড়বো। প্রথমে আমরা একটা একটা নিয়ে আলোচনা করি। প্রথমে শুরু করি কোষ প্রাচীর নিয়ে। এই কোষ প্রাচীরটা কিন্তু উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, এবং কোষ প্রাচীর কে আবিষ্কার করছেন এটা কিন্তু অলরেডি বলেই দিছি। কে আবিষ্কার করছেন কোষ প্রাচীর? এটা হলো রবার্ট হুক। প্রাণী কোষে কি কোষ প্রাচীর থাকে না? থাকে না। খেয়াল রাখবা, প্রাণী কোষে কখনো কোষ প্রাচীর থাকবে না। প্রাণী কোষে কোনো কি থাকে না? প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে কোনো কি থাকে না? কোষ প্রাচীর থাকে না। এখন আসি আমরা, এই যে কোষ প্রাচীর যেটা, এই কোষ প্রাচীরকে 3টা স্তরে ভাগ করা যায়। কোষ প্রাচীরকে কয়টি স্তরে ভাগ করা যায়? 3টা স্তরে ভাগ করা যায়। এই 3টা স্তরগুলা কি কি? একটা হলো মধ্যপর্দা, একটা হলো কি? মধ্যপর্দা, তারপর হলো প্রাইমারি লেয়ার, দেন হলো সেকেন্ডারি লেয়ার। টোটাল 3টা লেয়ার আছে, তাই না? আমরা ছবিটা যদি একটু দেখি এরকম, এটা হলো প্রাইমারি লেয়ার, দেন হলো তোমার থাকে কি? সেকেন্ডারি লেয়ার। সেকেন্ডারি লেয়ার থাকে। তো আমি প্রথমে দেখো এই যে মধ্যপর্দা যেটা, এই মধ্যপর্দাটা একটু কালো করে দিচ্ছি। এটা হলো মধ্যপর্দা। মধ্যপর্দাটা কি কি নিয়ে গঠিত এটা প্রথমে জানতে হবে। এই মধ্যপর্দা হলো তোমার দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা হলো পেকটিন, আরেকটা হলো ফ্রেগমোপ্লাস্ট। পেকটিনটা হলো ভেসিকল জাতীয় অংশ। তো পেকটিন এবং ফ্রেগমোপ্লাস্ট খেয়াল করো। প্রথমে এটা হলো নাম হলো লিখে ফেলো মধ্যপর্দা। মধ্যপর্দা হলো দুইটা জিনিস নিয়ে গঠিত। দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হলো ফ্রেগমোপ্লাস্ট, একটা হলো ফ্রেগমোপ্লাস্ট, আরেকটা হলো পেকটিন। এই দুইটা জিনিস নিয়ে হলো মধ্যপর্দা গঠিত। মধ্যপর্দার পরে যে জিনিসটা সেটা হলো প্রাইমারি প্রাচীর। মধ্যপর্দার পরে যেটা আছে হলো প্রাইমারি প্রাচীর। এই প্রাইমারি প্রাচীরটা কতটুকু পুরু? এই প্রাইমারি প্রাচীরটা হলো যেটা এই অংশটা, এই অংশটা হলো কালো করা, বাইরের যে কালো করা সেটা হলো এটা প্রাইমারি প্রাচীর। এই প্রাইমারি প্রাচীর যেটা,
এই প্রাইমারি প্রাচীর যেটা সেটা হলো 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। প্রাইমারি প্রাচীর কতটুকু পুরু? 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। এই প্রাইমারি প্রাচীরটা হলো, এই যে প্রাইমারি প্রাচীর যেটা দেখতেছো এটা কত? 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। এটা কি কি নিয়ে গঠিত? এই প্রাইমারি প্রাচীরের মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন ইত্যাদি বলে, কিন্তু তুমি মনে রাখবা তিনটা: সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, এই তিনটা জিনিস নিয়ে প্রাইমারি প্রাচীর কি হয়? গঠিত হয়। এরপরে আসি আমরা সেকেন্ডারি প্রাচীর। এই যে এটা হলো সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরে দেখো কয়টা লেয়ার আছে। সেকেন্ডারি প্রাচীর দেখা যাচ্ছে এটা কয়টা লেয়ার থাকে? সেকেন্ডারি প্রাচীরে 3টা লেয়ার থাকে, অর্থাৎ 3 স্তর বিশিষ্ট। সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। এবং এটার ব্যাস, এটার ব্যাস কত? সেকেন্ডারি প্রাচীরের ব্যাস হলো 5 থেকে 10 মাইক্রোমিটার। এটাতে মূলত সেলুলোজ এবং লিগনিন জমা হয়। এটাতে মূলত সেলুলোজ এবং লিগনিন জমা হয়। সেকেন্ডারি প্রাচীরের পরে টারশিয়ারি প্রাচীর খুব বিরল ক্ষেত্রে সৃষ্টি হয়। নরমালি এটা এই টারশিয়ারি প্রাচীর বলতে কিছু থাকে না, শুধু সেকেন্ডারি প্রাচীরই থাকে। এখন আসি এই যে প্রাচীর, তাহলে এই প্রাচীরটা খেয়াল করো। এই প্রাচীর, কোষ প্রাচীর যেটা, এটা মূলত যদি খেয়াল করি তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, এই তিনটার উপাদান দিয়ে মূলত তৈরি। আর কিছু কি থাকে? পেকটিন থাকে। তাহলে আমরা কোষ প্রাচীরের উপাদান কি কি, এটা 100% মনে রাখতে হবে, এবং এটা পরীক্ষার জন্য খুবই জরুরি জিনিস। কোষ প্রাচীরের উপাদানে খেয়াল করো, কোষ প্রাচীরের উপাদানের দিকে যদি খেয়াল করো তাহলে কি কি আছে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এবং গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন প্রথমে দেখো সেলুলোজ। সেলুলোজ কত পার্সেন্ট থাকে কোষ প্রাচীরে? 40%। 40 হাফ কত? 40 হাফ হলো 20। হেমি মানে অর্ধেক, তাহলে সেলুলোজের অর্ধেক হবে হেমিসেলুলোজ, মানে কত? 20%। সেলুলোজ যদি হয় 40% তাহলে হেমিসেলুলোজ কত? 20%। পেকটিন, পেকটিন হলো 30%। পেকটিন হলো 30%, আর গ্লাইকোপ্রোটিন হলো বাকিটা, গ্লাইকোপ্রোটিন 10%। তাহলে কোষ প্রাচীরের মধ্যে দেখো সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেলুলোজ। সেলুলোজকে কি বলা হয়? কোষ প্রাচীরের প্রধান উপাদান। কোষ প্রাচীরের প্রধান উপাদান, এই জায়গাটা খেয়াল রাখবা। পরীক্ষার হলে যেটা ভুল হয় সবার, যে প্রধান উপাদান এবং গাঠনিক একক নিয়ে। গাঠনিক একক কিন্তু সেলুলোজ না, গাঠনিক একক কিন্তু সেলুলোজ না। এটা হলো কোষ প্রাচীরের প্রধান উপাদান। সেলুলোজ হলো কোষ প্রাচীরের প্রধান উপাদান। গাঠনিক একক কি? গাঠনিক একক হলো মাইসেলি। এখন মাইসেলি জিনিসটা কি? গাঠনিক একক হলো মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি বলে। এটা হলো গাঠনিক একক, ঠিক আছে? এটা কিন্তু সেলুলোজ না। তাহলে মাইসেলি কিভাবে হয় খেয়াল করো। আমরা জানি সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার। বিটা ডি গ্লুকোজের পলিমারকে বলা হয় সেলুলোজ। কি পরিমাণ বিটা ডি গ্লুকোজ, কি পরিমাণ বিটা ডি গ্লুকোজ মিলে এক একটা সেলুলোজ চেন তৈরি করে? মূলত 1 থেকে 3000, মূলত 1 থেকে 3000 বিটা ডি গ্লুকোজ নিয়ে, 1 থেকে 3000 বিটা ডি গ্লুকোজ নিয়ে তৈরি হয় তোমার সেলুলোজ চেন। এই যে সেলুলোজ চেন তৈরি হয়, তাহলে প্রথমে তৈরি হলো ধরো সেলুলোজ চেন। এরকম সেলুলোজ চেন যেটা আছে, এরকম তোমার 100টি সেলুলোজ চেন নিয়ে, কতটি? 100টি সেলুলোজ চেন নিয়ে গঠিত হবে একটা ক্রিস্টালাইন মাইসেলি। এই যে ক্রিস্টালাইন মাইসেলি শব্দটা বলতেছি, এই মাইসেলি জিনিসটাই হলো কোষ প্রাচীরের গাঠনিক একক। তাহলে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয় কাকে? ক্রিস্টালাইন মাইসেলি। এবার এই যে মাইসেলি, 100টা চেন মিলে এক একটা মাইসেলি তৈরি হয়। এরকম মাইসেলি 20টা মাইসেলি মিলে তৈরি হয় মাইক্রোফাইব্রিল। 20টা মাইসেলি মিলে তৈরি হয় মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিল গুলা, অনেকগুলা মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে তৈরি করে ম্যাক্রোফাইব্রিল। মিলিত হয়ে কি তৈরি করে? ম্যাক্রোফাইব্রিল তৈরি করে। এই ম্যাক্রোফাইব্রিল মানে ফাইবার, কোষ প্রাচীরের যে বাইরের তন্তুগুলা এগুলাই তৈরি করে, এগুলাই হলো ম্যাক্রোফাইব্রিল। এই ম্যাক্রোফাইব্রিল গুলা তাহলে এভাবে তৈরি হয়। প্রথমে বিটা ডি গ্লুকোজের পলিমার 1 থেকে 3000 বিটা ডি গ্লুকোজের পলিমার মিলে একটা সেলুলোজ চেন।
সে এরকম 100টা সেলুলোজ চেন মিলে একটা মাইসেলি, 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল, এরকম অনেকগুলা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হবে ম্যাক্রোফাইব্রিল বা কোষ প্রাচীর। আড়াইশোটা বলতে পারো, সমস্যাটা নেই। আড়াইশোটা বললে বইয়ে 250টা দেওয়া আছে, 250টা তুমি বলতে পারো। এবার আসি আমরা প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট জিনিসটা কি? প্রোটোপ্লাস্ট আমরা জানি এই যে কোষ প্রাচীর দিয়ে বেষ্টিত ভিতরে যে অংশটুকু আছে এটাই হলো প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের মধ্যে প্রোটোপ্লাজম থাকে, নির্জীব বস্তু থাকে। নির্জীব বস্তু আমরা আলাদা করে নিছি, তাহলে আমরা প্রথমেই প্রোটোপ্লাজমটা নিয়ে আলোচনা করি, পরে আমরা নির্জীব বস্তুগুলাকে কি কি পাওয়া যায় নির্জীব বস্তু সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। প্রোটোপ্লাজম জিনিসটা কি? তাহলে আগে একটু লিখে ফেলো প্রোটোপ্লাস্ট জিনিসটা কি। প্রোটোপ্লাস্ট জিনিসটা হলো, প্রোটোপ্লাস্ট জিনিসটা দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হলো তোমার সজীব অংশ, আরেকটা হলো সজীব অংশ মানে কি সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস। কি কি সজীব অংশ কি কি? সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন এবং নিউক্লিয়াস, এই তিনটা। আর এখানে জড়বস্তুর মধ্যে কোষ প্রাচীর বাদে যেটা আছে, কোষ প্রাচীর বাদে কি ছিল? নির্জীব বস্তু। শুরুতে বললাম না কোষ প্রাচীর বাদে কি আছে? নির্জীব বস্তু। এই দুইটা জিনিস মিলায় তৈরি হয় কি? প্রোটোপ্লাস্ট। তো আমরা প্রথমে সজীব অংশ নিয়ে আলোচনা করব। সজীব অংশকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে কি কি আসে দেখো তো। প্রোটোপ্লাজমের মধ্যে আসতেছে তোমার প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে যেহেতু সাইটোপ্লাজম আছে, তাহলে এটা তরল, তরল বা জেলির মতো একটা অংশ হবে, জেলির মতো একটা জিনিস। এবং এখানে দেখো এই যেহেতু তোমার সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের উপাদান থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের উপাদান থাকে। তো এখানে এটাকে আমরা কলয়েড ধর্মী বলতে পারি। এটাকে কি বলতে পারি? কলয়েড ধর্মী। এবং এটা হলো ক্রিস্টাল ক্লিয়ার বা স্বচ্ছ কালারের। ঠিক আছে, তাহলে প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য কি হবে? এটা স্বচ্ছ হবে, তারপর হলো কলয়েড, কলয়েড হবে, কলয়েড ধর্ম থাকবে এবং জেলির মতো হবে, জেলির মতো হবে। এই তিনটা অংশ, এই তিনটা কথা খেয়াল রাখবা প্রোটোপ্লাজমের ক্ষেত্রে। কলয়েড মানে প্রোটিন, যে ডাল, ডাল যখন রান্না করা হয় নিচে যেটা পড়ে থাকে সেটা হলো কলয়েড, আর উপরে পানি যেটা ভাসে সেটা হলো ক্রিস্টালয়েড। আচ্ছা, তাহলে এই যে প্রোটোপ্লাজম জিনিসটা কি? প্রোটোপ্লাজম জিনিসটা হলো স্বচ্ছ জেলির মতো এবং কলয়েড ধর্মী পদার্থকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম যেটা, এই প্রোটোপ্লাজম শব্দটা ব্যবহার নিয়ে আছে অনেক কাহিনী। প্রোটোপ্লাজম শব্দটা প্রথম যে বিজ্ঞানী ব্যবহার করেন তার নাম হলো পার্কিনজে। পার্কিনজে হলো, ইংলিশে বললে পার্কিনজি হবে, বাংলায় বললে পার্কিনজে বলে। পার্কিনজে প্রথম শব্দটা ব্যবহার করেন। আর তাহলে প্রোটোপ্লাজম শব্দটা প্রথম ব্যবহার করেন কে? পার্কিনজে। এটা নিয়ে হাক্সলের সাথে একটা ঝামেলা লাগে। হাক্সলে বলছে কি যে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভূতভিত্তি। 100% ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভূতভিত্তি। কথাটা কে বলছেন? প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভূতভিত্তি, এই কথাটা প্রথমে খেয়াল করো। এই ডেফিনেশনটা কে দিছে? আর ডেফিনেশনের ভিতর থেকে কি পড়তে হবে সেটা দেখো। পরীক্ষা এভাবে আসতে পারে, জীবনের কোন ধরনের ভিত্তি কে? প্রোটোপ্লাজমকে জীবনের কোন ধরনের ভিত্তি বলছেন হাক্সলে? তখন ভৌতভিত্তি। আবার এইভাবে প্রশ্ন আসতে পারে, জীবনের ভৌতভিত্তি বলা হয় কাকে? প্রোটোপ্লাজমকে। অথবা এই পুরা ডেফিনেশনটা কে দিছে? সেটা হলো হাক্সলে। মনে থাকবে। এখন এই প্রোটোপ্লাজমের মধ্যে তোমার পানির পরিমাণ থাকে প্রায় 70 to 90%। এখন পানি থাকাটা কেন জরুরি? কারণ পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। ফ্লুইড অফ লাইফ বলা হয় কাকে? পানিকে। এই পানি থাকার কারণেই তোমার কোষের যে সাইটোপ্লাজম যেটা, সেটা হলো তোমার জীবিত। আমরা এই জন্য এটাকে সজীব অংশ বলে থাকি, কারণ এই পানি না থাকলে কিন্তু কোষটা মারা যেত। এখন আসি আমরা প্রোটোপ্লাজমের। তাহলে প্রোটোপ্লাজমের খেয়াল রাখবা, প্রোটোপ্লাজমের যে ধরনের বৈশিষ্ট্য থাকবে, এক 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 প্রাণীর কোষের প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য এক এক ধরনের। ফলে তাদের মেটাবলিজম হয় এক এক ধরনের, তাদের সঞ্চিত উপাদান হয় এক এক ধরনের। তো এই জন্য প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যই আসলে একটা জীবের জৈবিক বৈশিষ্ট্য, প্রোটোপ্লাজমকে বলা হয়। এখন এই প্রোটোপ্লাজম যেটা আছে উদ্ভিদ কোষে, এই প্রোটোপ্লাজম কখনো কি থাকে না? স্থির থাকে না। প্রোটোপ্লাজম সবসময় কি অবস্থায় থাকে? গতিশীল অবস্থায় থাকে।
তাহলে প্রোটোপ্লাজমের গতিশীল অবস্থাটা কাকে কেন্দ্র করে হতে থাকে? উদ্ভিদ কোষের যে কোষ গহ্বর থাকে, সেই কোষ গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজম গুলা কি হতে থাকে? ঘূর্ণন হতে থাকে বা চলন হতে থাকে। প্রোটোপ্লাজমের এই ধরনের চলনকে বলা হয় সাইক্লোসিস। কি বলা হয়? সাইক্লোসিস। তো কোষ গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজম যখন একটা নির্দিষ্ট দিকে ঘুরতে থাকে, দেখো এটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে ঘুরতেছে, তাই না? এইভাবে ঘুরতেছে। একটা নির্দিষ্ট দিকে যখন ঘুরতে থাকে তখন সেটাকে বলা হয় একমুখী আবর্তন। তখন সেটাকে বলা হয় কি? একমুখী আবর্তন। যদি বিভিন্ন দিকে ঘুরতে থাকে, একবার এদিকে একবার ওইদিকে, এভাবে যদি ঘুরতে থাকে তখন সেটাকে বলা হয় কি? বহুমুখী আবর্তন। সেটাকে কি বলা হয়? বহুমুখী আবর্তন। এই যে একমুখী আবর্তন সেটা হলো কোথায় পাওয়া যায়? পাতাঝাজিতে। পাতাঝাজিতে হলো একমুখী আবর্তন দেখা যায়। আর বহুমুখী আবর্তন যেটাতে দেখা যায় সেটা হলো ট্রাডেস্কেনশিয়া। হ্যাঁ, ট্রাডেস্কেনশিয়াতে কি ধরনের আবর্তন দেখা যায়? সেটা হলো বহুমুখী আবর্তন। তাহলে খেয়াল রাখবা, একমুখী আবর্তন দেখা যায় কোনটাতে এবং বহুমুখী আবর্তন দেখা যায় কোনটাতে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা বারবার বলতেছি সেটা হলো প্রোটোপ্লাজম কয়টা অংশ নিয়ে গঠিত? তিনটা অংশ নিয়ে। কি কি? প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এখন চলে আসি আমরা প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেন নামকরণ করেন কে? এই প্লাজমা মেমব্রেন নামকরণ করেন কার্ল নাগেলি। এই প্লাজমা মেমব্রেন কি ধরনের? এটা কি অর্ধভেদ্য নাকি বৈষম্যভেদ্য? এটা প্রশ্নে আসে। প্লাজমা মেমব্রেন খেয়াল রাখতে হবে সবসময় বৈষম্য ভেদ্য। তাহলে এখান থেকে আমি দুইটা কথা বলে ফেললাম। প্লাজমা মেমব্রেন নামকরণ করেন কে? প্লাজমা মেমব্রেন নামকরণ করেন কে? নাগেলি। নামকরণ, নট আবিষ্কার, কিন্তু আমি বলছি নামকরণ। নামকরণ করেন কে? কার্ল নাগেলি। ঠিক আছে। প্লাজমা মেমব্রেনকে অনেকে বায়ু মেমব্রেনের নামেও ডাকে। প্লাজমা মেমব্রেনের অনেকগুলা নাম আছে, তার মধ্যে প্রচলিত নাম হলো বায়ু মেমব্রেন বর্তমানে। এখন দেখো এই প্লাজমা মেমব্রেন কি ধরনের? বৈষম্যভেদ্য এবং কি দিয়ে গঠিত? লিপোপ্রোটিন দিয়ে গঠিত। এলপি, লিপোপ্রোটিন দিয়ে গঠিত। এখন গঠন যেহেতু বলতেছি, এটার গঠন আলোচনা করতে গেলে কতগুলা মতবাদ আলোচনা করতে হবে, কারণ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিচ্ছেন। তো মতবাদগুলা ব্যাখ্যা করতে গেলে প্রথমে জানতে হবে কে কোন মতবাদ দিচ্ছেন। স্যান্ডউইচ মতবাদ। স্যান্ডউইচ মতবাদ কে দিচ্ছেন? ড্যানিয়েল এন্ড ডেভসন। স্যান্ডউইচ মতবাদ কে দিচ্ছেন? স্যান্ডউইচ মতবাদ কে দিচ্ছেন? ড্যানিয়েল এন্ড ডেভসন। আমরা বলি ডি এন্ড ডি, ড্যানিয়েল এন্ড ডেভসন, অথবা ড্যাড দিছে হলো স্যান্ডউইচ। স্যান্ডউইচ কে খাওয়াবে? বাবা খাওয়াবে। ড্যানিয়েল এন্ড ডেভসন। ড্যানিয়েল এন্ড ডেভসন কোন মডেল দিচ্ছেন? স্যান্ডউইচ মডেল দিচ্ছেন। সাল, সাল যদি পারো শিখতে পারো খুবই ভালো, কারণ এই সালগুলা কেন জানি অনেক সময় পরীক্ষায় আসে। ড্যানিয়েল এন্ড ডেভসন হলো স্যান্ডউইচ মডেল দিচ্ছেন। তো স্যান্ডউইচ মডেল নিয়ে অত কিছু জানারও দরকার নাই। এরপরে জানতে হবে যে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। এরপরে বিখ্যাত যে মতবাদটা সেটা হলো ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, একক পর্দা মতবাদ। ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। ইউনিট মেমব্রেন হাইপোথিসিস কত সালে দিছেন? এটা হলো 1959 সালে। কে দিছেন? রবার্টসন। তাহলে এই যে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস তা কে দিছেন? এটা হলো তোমার রবার্টসন দিছেন 1959 সালে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, এই ফ্লুইড মোজাইক মডেল কে দিছেন? সিঙ্গার এন্ড নিকলসন। সিঙ্গার এন্ড নিকলসন কখন দিছে? যুদ্ধের পরের বছর, মুক্তিযুদ্ধের পরের বছর। মুক্তিযুদ্ধের পরের বছর বলতে কত সাল? 1972 সালে হলো তিনি এই মডেলটা দেন। কোনটা? ফ্লুইড মোজাইক মডেলটা প্রস্তাব করেন। এখন এই ফ্লুইড মোজাইক মডেলটা যেটা তিনি প্রস্তাব করছিলেন, এই প্রস্তাব অনুযায়ী কোষ ঝিল্লি কয় স্তর বিশিষ্ট? কোষ ঝিল্লি হলো দ্বিস্তর বিশিষ্ট। কোষ ঝিল্লির স্তর কয়টা আছে? দুইটা স্তর আছে। তাহলে কোষ ঝিল্লি কয় স্তর বিশিষ্ট? কোষ ঝিল্লি হলো দ্বিস্তর বিশিষ্ট। এই যে কোষ ঝিল্লি যেটা ফ্লুইড মোজাইক মডেল অনুসারে দ্বিস্তর বিশিষ্ট, এটার বর্ণনা যদি করতে যাই, প্রথমে আমার যে জিনিসটা লাগবে এটা কি কি নিয়ে গঠিত। এটা চারটা উপাদানের কথা খেয়াল রাখবা। একটা হলো ফসফোলিপিড, একটা হলো প্রোটিন, মেমব্রেন প্রোটিন, একটা হলো গ্লাইকোকেলিক্স, আর একটা হলো কোলেস্টেরল। টোটাল চারটা জিনিস খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি যাই, প্রথমে যাই ফসফোলিপিড।
ফসফোলিপিড, তারপরে দেখো মেমব্রেন প্রোটিন, তারপর হলো গ্লাইকোক্যালিক্স, তারপর হলো কোলেস্টেরল। এই চারটে উপাদানের কথা খেয়াল রাখতে হবে। এই যে চারটে উপাদানের কথা খেয়াল রাখতে বলতেছি, প্রথমে খেয়াল করো ফসফোলিপিড। ফসফোলিপিড বাইলেয়ার থাকে। বাইলেয়ার মানে দুইটা লেয়ার। বাইলেয়ার মানে কি দুইটা লেয়ার থাকে। দেখো এটার মাথা লেজ, মাথা লেজ, মুখোমুখি অবস্থায় দিলাম, মাথা লেজ, মাথা লেজ। তো এখানে ফসফোলিপিড, দেখো ফসফোলিপিড বাইলেয়ার এরকম দুইটা লেয়ার থাকে। তাহলে ফসফোলিপিড বাইলেয়ারে কি থাকতেছে? মাথা এবং লেজ থাকতেছে। ঠিক আছে। এই যে ফসফোলিপিড, যারা বেসিক পড়াশোনা করাইছিলাম, যারা ক্লিয়ার তারা জানো যে ফসফোলিপিড অংশটা কি কি নিয়ে গঠিত। ফসফোলিপিড অংশটাকে যদি আমি একটু ভেঙে লিখি, দেখা যাক কি কি পাই আমরা। দেখো ফসফোলিপিড অংশটাকে যদি আমি ভাঙি, ফসফেট প্লাস লিপিড পাই। লিপিড জিনিসটা কি? লিপিড জিনিসটা হলো ট্রাইগ্লিসারাইড, ঠিক না? আমরা জানি ট্রাইগ্লিসারাইডকে যদি ভাঙি, তাহলে ট্রাইগ্লিসারাইডকে যদি ভাঙি কয় অণু গ্লিসারল পাওয়া যায় আর কয় অণু ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় বলতো? 3 অণু ফ্যাটি অ্যাসিড, 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু গ্লিসারল পাওয়া যায়। 1 অণু কি পাওয়া যায়? গ্লিসারল পাওয়া যায়। তাহলে এখান থেকে আমার জানা দরকার যেটা, এখন দেখো যে জিনিসটা জানা দরকার সেটা হলো, তাহলে এই প্রত্যেকটা ফসফোলিপিডে কয় অণু গ্লিসারল থাকবে? মুখস্থ করার দরকার আছে, যারা জানো তারা তো জানতেই পারবে। 1 অণু গ্লিসারল থাকে, 1 অণু গ্লিসারল থাকে। ঠিক আছে। এখন বলতো এখানে এই যে ফ্যাটি অ্যাসিড, এই যে ফ্যাটি অ্যাসিড থাকে না 3 অণু, এই 3 অণু ফ্যাটি অ্যাসিডের মধ্যে কয় অণু ফ্যাটি অ্যাসিড, কয় অণু ফ্যাটি অ্যাসিড হলো তোমার নন পোলার। ফসফোলিপিডের 3 অণু ফ্যাটি অ্যাসিডের মধ্যে 2 অণু ফ্যাটি অ্যাসিড হলো নন পোলার, 2 অণু ফ্যাটি অ্যাসিড হলো নন পোলার। তাহলে এক কথায় হলো লিপিড অংশটাই তো নন পোলার, আর ফসফেটটা হলো অজৈব অংশ। তাহলে এটা হলো পোলার, এটা হলো কি? পোলার। পোলার অংশটা, পোলার অংশটাকে বলা হয় হেড, আর ফ্যাটি অ্যাসিড অংশটাকে বলা হয় কি? লেজ। ফ্যাটি অ্যাসিড অংশটাকে বলা হয় কি? লেজ। তাহলে লেজ এবং মনে রাখবা যেটা হলো পোলার, সেটা পোলার কেন বলা হয়? কারণ এরা পানি গ্রাহী, পানি গ্রাহী দেখে এদেরকে বলা হয় কি? পোলার। আর নন পোলার যারা, তারা হলো পানি বিদ্বেষী। তারা হলো কি? পানি বিদ্বেষী। একটা হলো হাইড্রোফিলিক, একটা হলো হাইড্রোফোবিক। মনে থাকবে? তাহলে এই যে পোলার এবং নন পোলার, এই দুইটা জিনিস খেয়াল রাখবা। তাহলে এটা হলো ফসফোলিপিড গেলগা, এটা হলো ফসফোলিপিডে ফসফেট মাথা বা হেড থাকে, আর হলো তোমার এটা হলো লেজ। কি কি থাকে এটা ক্লিয়ার সবার ফসফোলিপিড বাইলেয়ারের ব্যাপারে। এবার আসি প্রোটিন। এই যে তোমরা, এই যে তোমরা দেখতেছো ফসফোলিপিড বাইলেয়ার, এই ফসফোলিপিড বাইলেয়ারের এখানে মাঝখানে মাঝখানে প্রোটিন থাকবে। এক পাশ থেকে, এক লেয়ারের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যদি একটা প্রোটিন চলে যায়, একটা প্রোটিন যদি পুরা এরিয়া জুড়ে বিস্তৃত থাকে, তখন সেই প্রোটিনকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। তখন সেটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। আর কিছু প্রোটিন থাকে যেগুলো হলো লেয়ারের বাইরের দিকে, সেগুলোকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। সেগুলোকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। আর কিছু প্রোটিন থাকে লিপিড লেয়ারের মাঝখানে মাঝখানে, এগুলোকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে এগুলাকে স্যাচুরেটেড প্রোটিনে বলা হয়। তো এখানে প্রোটিন কয় ধরনের আছে? 3 ধরনের। ইংলিশে যদি বলি এটা ইন্টিগ্রাল প্রোটিন, এই প্রোটিনের নাম হলো ইন্টিগ্রাল প্রোটিন। তারপরে হলো দেখো বাইরের দিকে যেটা আছে সেটা হলো পেরিফেরাল, পেরিফেরাল প্রোটিন। আর লিপিডের মাঝখানে মাঝখানে যেটা আছে সেটা হলো লিপিডকে সম্পৃক্ত করার চেষ্টা করতেছে, এটাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে কয় ধরনের প্রোটিন দেখতেছি আমরা মেমব্রেনে? 3 ধরনের প্রোটিন দেখতেছি। আচ্ছা, এবার আসি আমরা গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স আলোচনার জন্য আমার আরেকটা পেজে যেতে হবে। গ্লাইকোক্যালিক্সে খেয়াল করো, গ্লাইকোক্যালিক্স শব্দটা দুইটা জিনিস নিয়ে গঠিত। কি কি? একটা হলো গ্লাইকোপ্রোটিন, একটা হলো গ্লাইকোপ্রোটিন, আর একটা হলো গ্লাইকোলিপিড। মনে রাখবা গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড এই দুইটা মিলে হলো গ্লাইকোক্যালিক্স গঠন করে। এই দুইটা মিলে কি গঠন হয়? গ্লাইকোক্যালিক্স গঠন করে। গ্লাইকোপ্রোটিন এবং কি? গ্লাইকোলিপিড। এই যে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড এই দুইটার সমন্বয়ে যে গ্লাইকোক্যালিক্স গঠিত হয়, ভালো করে খেয়াল করো।
তাহলে গ্লাইকোপ্রোটিন মানে কি? গ্লাইকো শব্দটা আসছে কার্বোহাইড্রেট থেকে, গ্লাইকো শব্দটা আসছে কার্বোহাইড্রেট থেকে, এটা হলো প্রোটিন। কার্বোহাইড্রেট এবং প্রোটিনের সমন্বয় হলো গ্লাইকোপ্রোটিন। কার্বোহাইড্রেট এবং লিপিডের সমন্বয় হলো গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোলিপিড, তাহলে এই দুইটাকে মিলে একসাথে বলা হয় কি? গ্লাইকোক্যালিক্স। এগুলোও থাকে এই কোষ ঝিল্লিতে। আর থাকে কোলেস্টেরল। আর কি থাকে? কোলেস্টেরল থাকে। টোটাল তাহলে কয়টা উপাদান? কয়টা? আমরা 4টা উপাদান পাইছি, তাই তো? এই কোষ ঝিল্লির মধ্যে কোষ ঝিল্লি যেটা আছে এটা হলো কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় লিপিড অণুগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে। তো স্থান পরিবর্তন করার সময় তারা লাফাইতে লাফাইতে এবং অক্ষ বরাবর পাশাপাশি বিভিন্ন ভাবে হলো তারা স্থান পরিবর্তন করে। এই জন্য এদের যে কোষ ঝিল্লিতে যে মুভমেন্টটা দেখা যায় এটাকে কি মুভমেন্ট বলে? এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এটাকে কি বলা হয়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। এখন আসি এই ফ্লুইড মোজাইক মডেলের, তাহলে কোষ ঝিল্লিতে কি কি থাকে একটু জেনে আসি। কোষ ঝিল্লিতে তাহলে প্রোটিন কতটুকু থাকে, লিপিড কতটুকু থাকে, এবং বাকি অন্যান্য উপাদানগুলো কতটুকু থাকে। অন্যান্য উপাদান তুমি না শিখলেও প্রোটিন এবং লিপিড মনে রাখবা। কোষ ঝিল্লিতে প্রোটিন কতটুকু? কোষ ঝিল্লিতে প্রোটিন কতটুকু? কোষ ঝিল্লিতে প্রোটিন হলো 60 to 80%। এই দুইটা জিনিস মনে রাখবা, প্রোটিন এবং লিপিড। লিপিড কতটুকু? লিপিড হলো 20 to 40%। 60 to 80% হলো প্রোটিন, আর হলো লিপিড হলো 20 to 40% হলো লিপিড। এখন আসি কোষ ঝিল্লির ওজনে। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কতটুকু লিপিড? কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের, কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের 75% হলো লিপিড। শুষ্ক ওজনের ক্ষেত্রে খেয়াল করো, এতক্ষণ কিন্তু আমরা কি পড়ছিলাম? কোষ ঝিল্লিতে প্রোটিন কতটুকু থাকে এবং লিপিড কতটুকু থাকে। এখন যদি বলা হয় কোষ ঝিল্লির শুষ্ক ওজনের কতটুকু, তখন কিন্তু 75% হলো লিপিড। বোঝা গেছে জিনিসটা? শুষ্ক শব্দটা থাকলে 75%, শুষ্ক শব্দটা না থাকলে তখন খেয়াল রাখবা 20 to 40%। কথা বোঝা যাচ্ছে? কনফিউশন দূর করার জন্য যে কথাগুলো বলতেছি এগুলো খেয়াল রাখবা। তোমাদেরকে গতদিনই বলছি, একটা ভিডিও দিছি যে যেটাতে তোমাদের বলছি যে যেটা বাসা থেকে জেনে যাবা সেটাই পরীক্ষার হলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো ভালো করে খেয়াল করে পড়াশোনা করবা। এবার আসি ফসফোলিপিড। ফসফোলিপিড 5 ধরনের ফসফোলিপিড হলো কোষ ঝিল্লিতে পাওয়া গেছে। এই ফসফোলিপিড 5টার মধ্যে, 5 ধরনের ফসফোলিপিডের মধ্যে, 5 ধরনের ফসফোলিপিডের মধ্যে তোমার 4টা হলো জটিল। জটিল কয়টা আছে? 4টা বা 4 ধরনের, আর সরল হলো 1 ধরনের। এই যেটা সরল সেটাকে বলা হয় বিশেষ টাইপের ফসফোলিপিড। এই বিশেষ ফসফোলিপিডটা কোষ ঝিল্লির বিশেষ ধরনের এই ফসফোলিপিডটার নাম মনে রাখতে হবে। কোষ ঝিল্লির এই বিশেষ ধরনের ফসফোলিপিডের নাম হলো ফসফাটাইডিক অ্যাসিড। ফসফাটাইডিক অ্যাসিড, এটার নাম কি? ফসফাটাইডিক অ্যাসিড। এখন আসি জটিল ফসফোলিপিড গুলোর মধ্যে বেশি পরিমাণে বা প্রধান কোনটা? জটিল ফসফোলিপিডের মধ্যে প্রধান হলো লেসিথিন। মনে আছে লেসিথিন মতবাদ? এটা নাম অনুসারে একটা মতবাদও আছে কিন্তু, ট্রান্সপোর্ট মতবাদে। আচ্ছা, এবার দেখো কোষ ঝিল্লির কাজ। ফসফাটাইডিক অ্যাসিড, হ্যাঁ, একটা কোষ ঝিল্লির কাজ যেটা আছে খেয়াল রাখবা। কোষ ঝিল্লির কাজটা কিভাবে পড়বা এটা একবার রিডিং পড়বা। কোষ ঝিল্লির কাজগুলো একবার রিডিং পড়বা, ঠিক আছে? কোষ ঝিল্লির কাজগুলো একবার রিডিং পড়বা। শুনতেছো তোমরা? কোষ ঝিল্লির কাজ থাকবে, কোষ ঝিল্লির পরের অংশে এটা কিন্তু একবার রিডিং পড়া লাগবে। এখন আসি আমরা এই কয়েকটা টার্ম তোমাদের একটু জানা লাগবে, এগুলো কোষ ঝিল্লি সম্পর্কিত। যেমন হলো ডেসমোসোম। ডেসমোসোম, ডেসমোসোম জিনিসটা কি? ডেসমোসোম জিনিসটা হলো কোষ ঝিল্লির কোন স্থানে টনোফাইব্রিল যুক্ত, কোষ ঝিল্লির কোন স্থানে টনোফাইব্রিল টনোফাইব্রিল টনোফাইব্রিল
ফিলামেন্ট যুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায় সেটাকে বলা হয় ডেসমোসোম। তাহলে কোষ ঝিল্লির যেসব জায়গায় এরকম টনোফাইব্রিল যুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যাবে সেটাকে আমরা কি নাম দিব? ডেসমোসোম। তাহলে ডেসমোসোম কি যুক্ত? টনোফাইব্রিল ফিলামেন্ট যুক্ত। এবার আসি মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই জিনিসটা কি? মাইক্রোভিলাই হলো অভিক্ষেপ। মাইক্রোভিলাই হলো কি জিনিসটা? আসলে অভিক্ষেপ। এগুলো হলো অন্ত্রে থাকে, অন্ত্রের এপিথেলিয়ামে পাওয়া যায়। তাহলে মাইক্রোভিলাই কোথায় পাওয়া যায় এটাই পরীক্ষার জন্য দরকার। মাইক্রোভিলাই হলো অন্ত্রের এপিথেলিয়াম, অন্ত্রের এপিথেলিয়ামে থাকে এবং এটার সংখ্যা হলো প্রতি কোষে হাইয়েস্ট 3000 পর্যন্ত। অন্ত্রের এপিথেলিয়ামে পাওয়া যায় প্রতি কোষে 3000 পর্যন্ত। এগুলা ভালো পড়াশোনা হবে হলো যখন পরিপাক পড়াবো তখন। প্রতি কোষে 3000 পর্যন্ত পাওয়া যায়। এবার আসি ফ্যাগোসাইটিক ভেসিকল এবং ফিনোসাইটিক ভেসিকল, এই দুইটা জিনিসের ব্যাপারে। দেখো, ভেসিকলটা হলো, ভেসিকলকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হলো ফিনোসাইটিক, একটা হলো ফিনোসাইটিক, আর একটা হলো ফ্যাগোসাইটিক। ফিনোসাইটিক এবং হলো ফ্যাগোসাইটিকের মধ্যে পার্থক্য কি খেয়াল করো। ফ্যাগোসাইটিক ভেসিকল যেটা, সেটা হলো এখানের ভিতরে, এই ভেসিকলের ভিতরে কঠিন খাদ্যবস্তু, কঠিন খাদ্য বস্তুকে আবৃত করে যে গহ্বরটা সৃষ্টি হয় এবং যেখানে কঠিন খাদ্যবস্তু হজম হয় সেই জায়গাটা হলো তৈরি করে যে, সেটা হলো ফ্যাগোসাইটিক ভেসিকল। তাহলে ফ্যাগোসাইটিক ভেসিকলে, ভেসিকল কোন ধরনের খাদ্য কণাকে আবৃত করে রাখবে? সেটা হলো কঠিন। পিনোসাইটিক, পিনোসাইটিক যেটা, সেটাতে তরল জিনিস, মনে রাখবা, তরল বা পানি জাতীয় জিনিস যেটা, সেটা হলো কি করবে? কোষের ভিতরে অবস্থান করবে এবং বাইরে মেমব্রেনটা ভেসিকল সৃষ্টি করবে, সেটাকে বলা হয় ফিনোসাইটিক ভেসিকল। এই ফিনোসাইটিক ভেসিকলটা তাহলে কোন ধরনের জিনিস সম্পর্কিত? তরল জিনিস সম্পর্কিত। এখন দেখো, কঠিন খাদ্যবস্তুর হজম করার প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস, আর তরল খাদ্যবস্তুর হজম করার প্রক্রিয়াকে বলা হয় ফিনোসাইটোসিস। এই ফিনোসাইটোসিস হয় ফিনোসাইটিক ভেসিকলা এবং ফ্যাগোসাইটিক ভেসিকলা হয় ফ্যাগোসাইটোসিস। বুঝা গেছে? 13 নম্বর পৃষ্ঠায় একটা কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য আছে, দেখে নিবা। পার্থক্যের মধ্যে মূল যে জিনিসটা, সেটা হলো কোষ ঝিল্লি সব জায়গায় পাওয়া যায়, কোষ প্রাচীর হলো শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায়। কোষ প্রাচীর হলো জড়বস্তু, কোষ ঝিল্লি হলো সজীব বস্তু। একটা সেলুলোজ নির্মিত আর একটা লিপিড প্রোটিন সমন্বয়ে গঠিত। সেলুলোজ নির্মিত কোনটা? কোষ প্রাচীর। সাথে হলো আরো অন্যান্য উপাদান থাকে। আর প্রোটিন এবং লিপিড মূলত থাকে কোথায়? কোষ ঝিল্লিতে। পরিমাণ দেখে তো আমরা বলছিলাম যে প্রোটিন 60 থেকে 80% থেকে কোষ ঝিল্লিতে, আর লিপিড থাকে কত? 20 থেকে 40%। এবার আসি আমরা অঙ্গাণু নিয়ে। এই যে সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে সেগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোকে দুইটা ভাগে ভাগ করছি, ঠিক আছে? এই যে দুইটা ভাগে ভাগ করছি সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোকে, তো এখানে কয় ধরনের অঙ্গাণুর কথা বলছিলাম? দুই ধরনের অঙ্গাণু না, একটা হলো কি ঝিল্লিবদ্ধ, একটা হলো ঝিল্লিবিহীন। এখন এই ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন যেগুলা অঙ্গাণুগুলার নাম আগে আমরা শিখে ফেলি। শিখার জন্য মনে রাখবা, যে কোনো একটা শিখবা। সেটা হলো, আমরা যেটা শিখবো সেটা হলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি কি আছে। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু হলো আছে হলো, মনে রাখবা, একটা একটা লাইন দিয়ে মনে রাখবা, মা বাবা, মা বাবা এরা পাগল। তো এরকম আগে ছিল, বর্তমানে হলো বাবাকে হলো সুস্থ হিসেবে ধরে নেওয়া হয়, অর্থাৎ বাবা হলো এখন বইয়ের মধ্যে নাই। তো মা এরা পাগল, মায়েরা নর্মালি পাগলই হয়। দেখবা সন্তানের জন্য মায়েরা যে পরিমাণ পাগল, এটা কল্পনার বাইরে। তাহলে পাগল, দেখো, মা দিয়ে হলো মাইটোকন্ড্রিয়া, মা দিয়ে হলো কি মাইটোকন্ড্রিয়া, এরা হলো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পা দিয়ে হলো দুইটা, একটা হলো পারক্সিসোম, আরেকটা হলো প্লাস্টিড। একটা হলো গলজি বডি, গ্লাইওক্সিসোম। গ দিয়ে দুইটা আছে, গলজি বডি, গ্লাইওক্সিসোম, আর ল দিয়ে হলো লাইসোসোম। লিখছো সবাই? তাহলে এগুলা বাইরে, এগুলা শুধু, এগুলাতে শুধু আবরণ থাকবে, আর বাকিগুলাতে কিন্তু
রোকসানা এটা তোমার জানা লাগবে না, যেটা লিখছি ওটা দেখো। বাবা তোমার এখন এত জেনে কি করবা, মায়েরটাই জানো, মা এরা পাগল, এটা জানলে বেটার। তো এই জিনিসটা খেয়াল রাখো, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারক্সিসোম, প্লাস্টিড, গলজি বডি, গ্লাইকোসোম এবং লাইসোসোম, এই কয়টা নাম যদি মনে রাখতে পারো তাহলে তোমার আবরণীয়লা অঙ্গাণুগুলোর নাম মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার শুরু করি আমরা প্রথমে মাইটোকন্ড্রিয়া দিয়ে। এই যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার আরেকটা নাম কি? মাইটোকন্ড্রিয়ার আরেকটা নাম হলো পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়ার আরেক নাম কি? পাওয়ার হাউস। তো এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া যেটাকে পাওয়ার হাউস নামে আমরা চিনি, মাইটোকন্ড্রিয়া যেটাকে আমরা পাওয়ার হাউস নামে চিনি, এই মাইটোকন্ড্রিয়া যেটা, সেটা কিন্তু যে আবরণ দিয়ে আবৃত সেটা হলো দুইটা আবরণী দিয়ে আবৃত, অর্থাৎ দ্বিস্তর বিশিষ্ট আবরণী থাকে। তো এই মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারককে, নামকরণকে, উপস্থিতিকে এক একজন এক একটা করছে। একজন বিজ্ঞানী কিন্তু করে নাই, আলাদা আলাদা বিজ্ঞানী করছে। তো আমার কথা হলো, যে দেখছে সেই আবিষ্কারক, সেই নামকরণ করে ফেললে তো হয়ে যেত। এখানে এখন আমাদেরই কষ্ট হচ্ছে। তো মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার কে করছেন খেয়াল করো, আবিষ্কার, মনে রাখবা আবিষ্কার কে করেন, এরকম নাম যার শেষে কি থাকবে? কার থাকবে। কার নামের শেষে কার থাকে? কলিকার। তাহলে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার করেন কে? মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার কে করেন? কলিকার। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার কে করেন? কলিকার। মনে থাকবে জিনিসটা, আবিষ্কার, নামকরণ, আবিষ্কারকে কলিকার। আচ্ছা, এবার আসি আমরা ফিলা নামকরণ। এই যে মাইটোকন্ড্রিয়াকে তোমার ফিলা নামকরণ করছিল কে, আর মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে কে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে কে সেটা আগে লিখে ফেলি। মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন, মনে রাখবা কন্ড্রা, কন্ড্রিয়া থেকে মনে রাখবা কন্ড্রা ইজ ইকুয়াল টু ব্যান্ড্রা। কন্ড্রা ইজ ইকুয়াল টু কি? ব্যান্ড্রা। তো আমরা এখান থেকে মনে রাখি ব্যান্ডা। তো ব্যান্ডা হলো কন্ড্রা, ব্যান্ড্রা আমরা বলি। ব্যান্ডা হলো কি করছে? নামকরণ করছে। ব্যান্ডা কি করছে? নামকরণ করছেন। এখন এই যে মাইটোকন্ড্রিয়া ছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু এটার নাম আছে। মাইটোকন্ড্রিয়া ছাড়া আর কি কি নাম আছে? মাইটোকন্ড্রিয়ার অন্যান্য নাম ছিল কি? ফিলা, তারপর হলো কি বায়োপ্লাস্ট। ফিলা বা বায়োপ্লাস্ট যেটা, এটা ফিলা নামকরণ করছিল কে? ফিলা নামকরণ করছিল ফ্লেমিং। ফিলা, ফ্লেমিং। দেখো নাম কিন্তু মজা আছে, এটা কিন্তু এত কঠিন না। ফিলা, ফ্লেমিং, তাহলে গেলগা। ঠিক আছে, এরপর দেখো বায়োপ্লাস্ট। বায়োপ্লাস্ট নামকরণ করছে কে? অল্টম্যান। শুধু এটা একটু মনে রাখতে হচ্ছে, অল্টম্যান বায়োপ্লাস্ট নামকরণ করেন। মনে থাকবে মাইটোকন্ড্রিয়ার কে আবিষ্কার করেন, কে নামকরণ করেন। এবার আসি আমরা একটা কোষের আয়তনের কতটুকু মাইটোকন্ড্রিয়া। একটা কোষের আয়তনের 20% হলো মাইটোকন্ড্রিয়া। একটা কোষের আয়তনের কত পার্সেন্ট? একটা কোষের আয়তনের 20% হলো মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়া যেটা, এটা হলো এক একটা কোষে এক এক ধরনের হতে পারে। এটা হলো এক একটা কোষে এক এক ধরনের হতে পারে। সাধারণত প্রতি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। একটা কোষে অনেক ধরনের মাইটোকন্ড্রিয়া, নরমালি প্রতি কোষে কতটি মাইটোকন্ড্রিয়া থাকে? 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। তবে যেগুলো, যেহেতু হ্যাপাটোসাইট যেগুলো আছে সেগুলো একটু বড় কোষ, এগুলোতে মাইটোকন্ড্রিয়ার পরিমাণও কি থাকে? বেশি থাকে। এগুলোতে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ থাকে প্রায় 1000 বা তার বেশি। মাইটোকন্ড্রিয়া কত থাকে? 1000 বা তার বেশি মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য দেখো। মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য হলো 0.3 থেকে 40 মাইক্রন। মাইটোকন্ড্রিয়ার ব্যাস কত? মাইটোকন্ড্রিয়ার ব্যাস হলো তোমার 40 থেকে 70 মাইক্রন মাইটোকন্ড্রিয়ার ব্যাস। এবার আসি আমরা এই যে এটা হলো তোমার, সরি ব্যাস না, এটাও দৈর্ঘ্য। এটা ব্যাস না, এটা দৈর্ঘ্য হবে 40 থেকে 70 মাইক্রন, এটাও দৈর্ঘ্য। তবে এই দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য আছে। এটা হলো একটা সাধারণ মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য, আর এটা হলো সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য। এটা হলো সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য। এখন মাইটোকন্ড্রিয়া আবার বৃত্তাকার হয়। বৃত্তাকার মাইটোকন্ড্রিয়া আছে। বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস, এই ব্যাসটা পরবর্তীতে আমি আরেকটা জিনিসের সাথে মিলাবো, 0.2 থেকে 2 মাইক্রন। এটা কিন্তু আরেক জায়গায় আমরা পাবো। এখন দেখো বিভিন্ন ধরনের মাইটোকন্ড্রিয়ার কথা বলতেছি, সূত্রাকার, দণ্ডাকার,
খেয়াল করবা কোন ধরনের কোনটা পরীক্ষায় চাইছে, সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য চাইছে নাকি একটা সাধারণ মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য চাইছে। একটা বৃত্তাকার মাইটোকন্ড্রিয়া হলো তার দৈর্ঘ্য নাই, ব্যাস চাইবে। আর হলো দণ্ডাকার মাইটোকন্ড্রিয়া হলে দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত, এই দুইটা মনে রাখতে হবে। দণ্ডাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য হলো 9 মাইক্রন আর হলো প্রস্থ হলো 0.5 মাইক্রন পর্যন্ত হয়ে থাকে। মনে থাকবে। এখন আসি আমরা এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে, খেয়াল রাখো মাইটোকন্ড্রিয়ার হলো দুইটা মেমব্রেন নিয়ে গঠিত, বাইরের মেমব্রেন এবং ভিতরের মেমব্রেন। বাইরের মেমব্রেনটা তো মসৃণ আর ভিতরের মেমব্রেনটা কি হয়ে যায়, ভাঁজ হয়ে যায়। এই ভাঁজ হয়ে যাওয়া অংশগুলোকে বলা হয় কি, ক্রিস্টি। ভাঁজ হয়ে যাওয়া অংশগুলোকে কি বলা হয়, ক্রিস্টি। তাহলে মাইটোকন্ড্রিয়ার কয়টা মেমব্রেন, দুইটা মেমব্রেন। বাইরের মেমব্রেনটা কি দেখা যাচ্ছে, মসৃণ। ভিতরের মেমব্রেনটা কি হয়ে গেল, ভাঁজ হয়ে গেল। এই ভাঁজ হয়ে যাওয়া অংশগুলোকে কি বলা হয়, ক্রিস্টি বলা হয়। এই দুই মেমব্রেনের মধ্যবর্তী গড় দূরত্ব, এই দুই মেমব্রেনের মধ্যবর্তী, এই দুইটা মেমব্রেনের মধ্যবর্তী গড় দূরত্ব হলো 6 থেকে 8 ন্যানোমিটার। 6 থেকে 8 ন্যানোমিটার। তাহলে এই মাইটোকন্ড্রিয়া দুই মেমব্রেনের মধ্যবর্তী গড় দূরত্ব কত, 6 থেকে 8 ন্যানোমিটার। এখন এই যে ভিতরে যেটা যেটা ভাঁজ হয়ে গেছে সেটাকে আমরা কি বললাম, ক্রিস্টি বললাম। এই ক্রিস্টির গায়ে কিছু গোলাকার বস্তু সুসজ্জিতভাবে থাকে, ঠিক না? এই ক্রিস্টির গায়ে কিছু গোলাকার বস্তু সুসজ্জিতভাবে থাকে। এই সুসজ্জিতভাবে থাকাটা হলো কি, এটা হলো বলা হয় অক্সিসোম। এটাকে কি বলা হয়, অক্সিসোম। এই অক্সিসোম জিনিসটা, এই অক্সিসোমে জিনিসটা হলো তোমার কি কি নিয়ে গঠিত, অক্সিসোম জিনিসটাও দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং এটিপি সিনথেসিস। এটিপি একটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আর একটা হলো এটিপি সিনথেসিস। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যেটা চেঞ্জ আসছে আর কি। আগে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এটিপি উৎপন্ন হয় এই কথাটা বলতো। এখন বইয়ে নতুন ভাবে যে জিনিসটা আসছে সেটা মাহফুজ নামে একজন স্টুডেন্ট আছে তোমাদের, সে আমারে বললো, পরে আমি দেখলাম আসলে কাহিনী সত্য। সেটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কোনো এটিপি উৎপন্ন হয় না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কোনো এটিপি উৎপন্ন হয় না। তারা বলছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সাথে যে এটিপি সিনথেসিস যে অংশটা আছে এই জায়গায় এটিপি উৎপন্ন হয়। এটিপি কিন্তু এই দুইটা নিয়ে কিন্তু তোমার ওই যে সবাত শ্বসনের যে 4 নাম্বার ধাপটা সেটা কিন্তু এই দুইটা অংশ নিয়ে গঠিত, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং এটিপি সিনথেসিস। হ্যাঁ, এই টোটাল অংশটা নিয়ে কিন্তু গঠিত। তো এই যে কোন জায়গায় এটিপি উৎপন্ন হয় যদি পরীক্ষায় আসে আর কি, যে 4 নাম্বার ধাপে কোন জায়গায় এটিপি উৎপন্ন হয়, এটিপি সিনথেসিস। আর যদি বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কি এটিপি উৎপন্ন হয়, তাহলে হলো হয় না। এই দুইটা জিনিস তাহলে খেয়াল করো, সবাত শ্বসনের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটিপি সিনথেসিস মানে 4 নাম্বার ধাপটা কোথায় অবস্থিত, সেটা হলো মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। এরপরে কি আছে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। এই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে কোন জিনিসটা ঘটে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে কোন জিনিসটা ঘটে, বিখ্যাত একটা জিনিস আছে সেটা হলো ক্রেবস সাইকেল। সেটা হলো কি, ক্রেবস সাইকেল। মাহফুজ কি লিখছে, ক্রেবস সাইকেল। আচ্ছা, এবার আসি আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে হলো তাহলে এটিপি উৎপন্ন হয় না, এটিপি সিনথেসিস। এই জায়গায় হলো কি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়। এখন আসি আমরা, তাহলে এটা গেল আমাদের কি, আরেকটা জিনিস হলো মাইটোকন্ড্রিয়ার কিন্তু নিজস্ব ডিএনএ থাকে। এটা কিন্তু 100% মনে রাখবা, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে। এই নিজস্ব ডিএনএ থাকার কারণে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ থাকে, এই ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়ার কখনো কোষীয় শ্বসন সম্পন্ন করা সম্ভব হয় না। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে এবং সাথে 70S রাইবোজোম থাকে। এই নিজস্ব ডিএনএটা থাকার কারণ কি, এই ডিএনএ না থাকলে শ্বসনে অংশগ্রহণ করতে পারতো না, মাইটোকন্ড্রিয়া শ্বসনে অংশগ্রহণ করতে পারতো না। এবার আসি মাইটোকন্ড্রিয়ার অংশ। মাইটোকন্ড্রিয়ার ওজনের কতটুকু প্রোটিন, কতটুকু লিপিড, কতটুকু গ্লিসারাইড, এটা জানতে হবে। মাইটোকন্ড্রিয়ার ওজনের মধ্যে মাইটোকন্ড্রিয়ার প্রোটিনের পরিমাণ কত পার্সেন্ট, 65% হলো প্রোটিন, 29% হলো গ্লিসারাইড। প্রোটিনটা বেশি ভালো করে মনে রাখবা, গ্লিসারাইড। তারপর হলো 4% হলো তোমার লেসিথিন এবং সেফালিন। আর 2% হলো কোলেস্টেরল।
2% হলো কি কোলেস্টেরল। এই মানগুলা কিন্তু ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? এখন এই যে তোমার এই যে এখানে লেসিথিন, স্যাভালিন, কোলেস্টেরল কোনটা কত পার্সেন্ট এগুলো খেয়াল রাখবা। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কত ধরনের এনজাইম এবং কোএনজাইম আছে এটা 100% মনে রাখবা। মাইটোকন্ড্রিয়ার মধ্যে 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম থাকে। 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম থাকে। কত প্রকার? 100 প্রকারের এনজাইম এবং কি থাকে? কোএনজাইম থাকে। 100 প্রকার এনজাইম এবং কি থাকে? 100 প্রকার এনজাইম এবং কোএনজাইম থাকে। এখন আসি আমরা, তাহলে এগুলো হলো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে গেল গা। মাইটোকন্ড্রিয়ার, আচ্ছা মাইটোকন্ড্রিয়ার আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে ফেলি, সেটা হলো মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিতে কার্ডিওলিপিন নামক বিশেষ ফসফোলিপিড কোন অঙ্গাণুতে পাওয়া যায়? এটা পরীক্ষায় আসবেই কেন জানি মনে হয় আমার। কার্ডিওলিপিন নামক বিশেষ ফসফোলিপিডটা কোন অঙ্গাণুতে পাওয়া যায়? সেটা হলো মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? কার্ডিওলিপিনটা হলো একটা কি? এটা হলো ফসফোলিপিড। এটা কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। এটা মনে রাখবা। মাইটোকন্ড্রিয়ার কাজটা একবার রিডিং পড়ে নিবা, যেগুলা রিডিং পড়তে বলি সেগুলা রিডিং পড়বা। এবার আসি আমরা মাইটোকন্ড্রিয়ার, এই যে মাইটোকন্ড্রিয়া যেটা আছে এটার সাথে ক্লোরোপ্লাস্ট, এই দুটাকে যদি একসাথে করা হয় প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, প্রকৃত কোষে খেয়াল রাখবা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুইটাকে একসাথে কি বলা হয়? এন্ডোসিমবায়ন্ট। এন্ডোসিমবায়ন্ট নামে ডাকা হয় কাকে? সেটা হলো ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়াকে। মনে থাকবে এন্ডোসিমবায়ন্ট কাকে বলা হয়, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবা। এবার আসি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মায়ের পরে এরা মানে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা, এই নামটা উৎপত্তি হয়েছে কোত্থেকে বা কোত্থেকে এরা উৎপত্তি হয়? এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু আসে। কে পারবা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোত্থেকে উৎপন্ন হয়? পারবা না? আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, এটা হলো কোষের ঝিল্লি থেকে উৎপন্ন হয়। কোষের যে ঝিল্লিটা সেটা থেকে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এবার আসি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোত্থেকে সৃষ্টি হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, সেটা সৃষ্টি হয় কোষের ঝিল্লি থেকে, অর্থাৎ কোষ ঝিল্লি থেকে। এই কোষ ঝিল্লি থেকে হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি হয়। এটা, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, সেটা হলো যকৃতে আবিষ্কার করেন কি? যকৃতে মনে রাখবা ER = পোর্টার। ER এটা আবিষ্কার করেন কে? ER সমান পোর্টার। ER মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কে আবিষ্কার করছেন? পোর্টার আবিষ্কার করছেন। তাহলে ER আবিষ্কার করেন কে? পোর্টার। মনে থাকবে ER আবিষ্কার করেন কে? পোর্টার। এতটুকু খেয়াল রাখবা। তো এটা, এই পোর্টার তোমার পোর্টার আবিষ্কার করছে, তার সাথে কিছু সহযোগীও ছিল, সহযোগীগুলোর নাম মনে রাখার দরকার নেই। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কয় ধরনের আছে? এটা হলো তোমার দুই ধরনের আছে। একটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটা হলো মসৃণ আর একটা হলো কি? অমসৃণ। মসৃণ এবং অমসৃণ নামকরণ করা হয় কি জন্য? ধরো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাতে অমসৃণ যেটাতে, সেটাতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিছু দানা দানা উপাদান থাকে। এই দানাগুলো হলো কি? এই দানাগুলো হলো রাইবোজোম। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো অমসৃণ হওয়ার কারণ কি? রাইবোজোমের কারণে। রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা, এটা আমরা সবাই জানি। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা, এটা আমরা সবাই জানি। তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, সেটার কাজ কি? অমসৃণটার কাজ তো প্রোটিন সংশ্লেষণ করা। মসৃণটার কাজ কি? মসৃণটার কাজ হলো লিপিড এবং হরমোন সংশ্লেষণ করা। তাহলে অমসৃণটার কাজ হলো প্রোটিন এবং এনজাইম সংশ্লেষণ করা। হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর মসৃণ যেটা, সেটা হলো লিপিড এবং হরমোন সংশ্লেষণ করে। কে? সেটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে মসৃণ এবং অমসৃণের পার্থক্যগুলো খেয়াল রাখবা। এই
এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তোমার প্রোটিন থাকবে এবং লিপিড থাকবে। প্রোটিন কতটুকু? 60 to 70%। কার সাথে মিল আছে? কোষ ঝিল্লির মতো মিল আছে। প্রোটিনের পরিমাণ 60 to 70% এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, আর লিপিডের পরিমাণ হলো 30 to 40%। লিপিডের পরিমাণ কত? 30 to 40% হলো লিপিড থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আর কি কি খেয়াল রাখো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কত ধরনের এনজাইম থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে 15 ধরনের এনজাইম থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কত ধরনের এনজাইম থাকে? 15 ধরনের এনজাইম থাকে। এনজাইম গুলোর নাম তুমি মনে রাখতে পারো, গ্লুকোজ 6 ফসফেটেস, তারপর হলো এটিপিএস, এনএডিএইচ, ডায়াফোরেস, এগুলোর নাম তুমি মনে রাখতে পারো, না পারলে কিছু করার নাই। আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেগুলো, সেগুলোতে তো তোমার কি থাকে? রাইবোজোম থাকে আর কিছু গ্লাইওক্সিসোম থাকে, মনে থাকবে। এবার আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠনে তিনটা অংশ আছে। ভৌত গঠনের তিনটা অংশ আছে। এই তিনটা অংশকে আমি বলি সিটিভি, চিটং টেলিভিশন। সি দিয়ে হলো সিস্টার্নি, টি দিয়ে হলো টিউবিউলস, আর ভি দিয়ে হলো ভেসিকল। এই ভেসিকল, টিউবিউল এবং সিস্টার্নি, এই তিনটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিন প্রকার হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনগত আর কি। ভৌত গঠনে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো তিনটা অংশ পাওয়া যাচ্ছে, সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল। এই সিস্টার্নি গুলার ব্যাস কত? সিস্টার্নি ব্যাস হলো 40 থেকে 50 মাইক্রন। ব্যাসটা মনে রাখতে হবে, ব্যাস হলো কত? 40 থেকে 50 মাইক্রন। আর টিউবিউল যেটা, সেটার ব্যাস কত? টিউবিউলের ব্যাস হলো 50 থেকে 190 মাইক্রন, মিলিমাইক্রন। এটা হলো মাইক্রন না, সরি, এটা মিলিমাইক্রন হবে, মিলিমাইক্রন। তারপর হলো ভেসিকল, ভেসিকলের ব্যাস হলো 25 থেকে 50 মিলিমাইক্রন। এই তিনটা মান হলো ভালো করে খেয়াল রাখবা। মনে থাকবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এবার আসি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরে, এরপরে আসি আমরা গলজি বডি। গলজি বডি যেটা, না আকৃতি তোমার শিখা লাগবে না। গলজি বডি, গলজি বডি হলো, খেয়াল করো, কে আবিষ্কার করছেন গলজি বডি? গলজি বডি আবিষ্কার করছেন ক্যামিলো গলগি। গলগি বডি কে আবিষ্কার করছেন? ক্যামিলো গলগি। এই গলগি বডির অনেকগুলা নাম আছে, গলগি বডির অনেকগুলা নাম আছে। গলগি বডির নামগুলো হলো খেয়াল রাখতে হবে। যেমন গলগি বডির এক একটা নাম হলো, খেয়াল করে, ডিকটিওসোম, ডিকটিওসোম, ইডিওসোম। 6টা নাম লিখবো আমি, ডিকটিওসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়ন, লাইপোকন্ড্রিয়ন, এগুলা। এছাড়াও হলো গলগি অ্যাপারেটাস, এটা তোমাদের লাস্টের গুলা হলো পরীক্ষা আসবে না, গলগি অ্যাপারেটাস আর গলগি কমপ্লেক্স, ঠিক আছে? তো লাস্টে এই নামগুলো আসবে, ডিকটিওসোম, ইডিওসোম বা লাইপোকন্ড্রিয়ন। এই তিনটা নাম একটু ভালো করে খেয়াল রাখবা। এই যে গলজি বডি, এই গলজি বডির আবিষ্কারক হলো কে বললাম? ক্যামিলো গলগি। ক্যামিলো গলগি কোত্থেকে আবিষ্কার করছেন? স্নায়ুকোষ থেকে। কার স্নায়ুকোষ থেকে? পেঁচা এবং বিড়াল। পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষ থেকে গলগি বডি আবিষ্কার করেন। এই গলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা কোষের কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কাকে? মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনটা, 100% এই ধরনের লাইনগুলোই পরীক্ষায় আসবে। এই চ্যাপ্টার থেকে সহজ প্রশ্ন আসে, এটা খেয়াল রাখবা। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কাকে? কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গলজি বডিকে। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হলো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কাকে? সেটাও হলো গলগি বডিকে। এই দুইটা পয়েন্ট 100% ইম্পর্টেন্ট, মনে রাখবা। আচ্ছা, এখন আসি যে গলগি বডি। এই গলগি বডি কিন্তু আবিষ্কারের জন্য ক্যামিলো গলগি নোবেল পুরস্কারও পাইছিলেন 1906 সালে। আর গলগি বডি নিয়ে পরে গবেষণা করেন ডাল্টন, ফেলিক্স, এরাও গবেষণা করছেন। এরাও পরে এটা নিয়ে ইলেকট্রন মাইক্রোস্কোপে গঠনগত বর্ণনা দিয়েছেন। তারপর দেখো, এই যে গলগি বডি যেটা আছে, এই গলগি বডি গুলা প্রাণীকোষের ক্ষেত্রে এক জায়গায় একসাথে অবস্থান করে। প্রাণী কোষে কিন্তু এক জায়গায় একসাথে অবস্থান করে। উদ্ভিদ কোষে কিন্তু আলাদা আলাদা থাকে। উদ্ভিদ কোষে গলগি বডি গুলো আলাদা আলাদা থাকে, প্রাণী কোষে কিন্তু গলগি বডি গুলা একসাথে থাকে।
এই গলগি বডির অংশ কয়টা? গলগি বডির অংশ হলো তিনটা। গলগি বডির অংশ কয়টা? গলগি বডির অংশ হলো তিনটা অংশ আছে, এবং তিনটা অংশে তিন ধরনের এনজাইম থাকে। তিনটা অংশে কয় ধরনের এনজাইম থাকে? তিন ধরনের এনজাইম থাকে। তো গলগি বডির অংশ তিনটা কি কি? একটা হলো ট্রান্সফেজ, একটা হলো মিডিয়াল ফেজ, একটা হলো সিস ফেজ। তিনটা ফেজ আছে, কোনটা বাইরের দিকে থাকে, কোনটা মাঝে থাকে, কোনটা ভিতরে থাকে। ট্রান্সফেজ, মিডিয়াল ফেজ এবং সিস ফেজ, তিনটা ফেজ থাকে। তো ট্রান্সফেজ যেটা, সেটা হলো বাইরের দিকে থাকে, আর সিস ফেজ যেটা, সেটা হলো ভিতরের দিকে থাকে, আর মিডিয়াল ফেজটা হলো মাঝখানে। এই যে গলগি বডি, এই গলগি বডিতে প্রোটিন কতটুকু থাকে আর লিপিড কতটুকু থাকে? 60% প্রোটিন, দেখো সবসময় প্রোটিনের পরিমাণ কিন্তু বেশি পাচ্ছি। 60% প্রোটিন এবং 40% লিপিড বা ফসফোলিপিড পাওয়া যায়। এতে কোন ভিটামিন থাকে? গলগি বডিতে ভিটামিন কে থাকে। গলগি বডিতে কোন ভিটামিন থাকে? ভিটামিন কে, এবং সাথে হলো ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড জিনিসটা হলো এটা হলো তোমার ক্যারোটিন, যেটা সেটা থেকে আসে। এই ক্যারোটিন ভাঙলে কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। যেহেতু তোমার সরাসরি ভিটামিনের নাম উল্লেখ করা নাই, শুধু একটা ভিটামিনের নাম উল্লেখ আছে, তুমি শুধু ভিটামিন কে এর নাম মনে রাখবা। আর এখানে যে এনজাইম গুলা থাকে সেই এনজাইম গুলা মনে রাখবা: এডিপিএস, এটিপিএস, সিটিপিএস, টিটিপিএস, এনএডিএস, সাইটোক্রোম, গ্লুকোজ 6 ফসফেটেস, নামগুলো মনে রাখবা। এখন আসি এই গলগি বডি। এই গলগি বডিটা মূলত কোত্থেকে তৈরি হয়? গলগি বডিটা মূলত মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রূপান্তর হয়ে তোমার তৈরি করে। তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, সেটা থেকে মূলত গলগি বডিটা কি হয়? সৃষ্টি হয় বা উৎপত্তি হয়। মনে থাকবে? এই গলগি বডির কাজ খেয়াল রাখতে হবে। গলগি বডির কাজ কি? গলগি বডির মূল কাজটা হলো লাইসোসোম এবং ভিটামিন তৈরি করা। লাইসোসোম এবং কি তৈরি করা? ভিটামিন তৈরি করা হলো গলগি বডির কাজ। লাইসোসোম এবং ভিটামিন তৈরি করা। এবং কোন ভিটামিন সঞ্চয় করে? ভিটামিন সি সঞ্চয় করে। গলগি বডিতে ভিটামিন কে থাকে। দেখো, গলগি বডিতে ভিটামিন কে থাকে, আর তারা হলো কোন ভিটামিন সঞ্চয় করে? ভিটামিন সি সঞ্চয় করে। খেয়াল রাখবা। গলগি বডি হলো কোষ প্লেট তৈরি করে, এবং গলগি বডির আরেকটা কাজ হলো কার্বোহাইড্রেট সংশ্লেষণ করা। এজন্য এটাকে আমরা কি বলি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে থাকি। লাইসোসোম এবং ভিটামিন, প্রথম কাজ বলছি লাইসোসোম এবং ভিটামিন তৈরি করা। ঠিক আছে, মনে থাকবে? দেখো, লাইসোসোমের ক্ষেত্রে লাইসোসোম জিনিসটা হলো কোন ধরনের এনজাইম ধারণ করে? এটা হলো হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে। কোন ধরনের এনজাইম ধারণ করে লাইসোসোম? লাইসোসোম হলো হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে। এই লাইসোসোম হলো দুবে, যে নাম হলো ক্রিশ্চিয়ান দি দুবে, সে হলো নামকরণ করেন। তাহলে লাইসোসোমের নামকরণ করেন কে? দুবে। লাইসোসোমের নামকরণ করেন কে? দুবে। তাহলে দুবে কি করছে? নামকরণ করছে। খেয়াল রাখবা। এই লাইসোসোম আরবিসি এবং ডব্লিউবিসি কোনটাতে পাওয়া যায়, কোনটাতে পাওয়া যায় না? মনে রাখবা, ডব্লিউবিসি তে পাওয়া যায় এবং আরবিসি তে হলো লাইসোসোম পাওয়া যায় না। ডব্লিউবিসি কি করে? ফ্যাগোসাইটোসিস করে না? লাইসোসোমের কাজও কিন্তু ফ্যাগোসাইটোসিস করে। এই জন্য ডব্লিউবিসি তে বেশি পরিমাণে কি পাওয়া যায়? লাইসোসোম পাওয়া যায়। এখন এই লাইসোসোম সৃষ্টি হয় কোত্থেকে? দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডি সৃষ্টি হয়, গলজি বডি থেকে লাইসোসোম সৃষ্টি হয়, এভাবে বলতে পারো। অথবা সরাসরি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে লাইসোসোমের কি হয়? উৎপত্তি হয়। এবং এই লাইসোসোম যেগুলো উৎপত্তি হবে, সেগুলোকে প্যাকেজ করার কাজটা হলো কার? গলগি বডি। তাহলে পরীক্ষায় যদি আসে উৎপত্তি যদি আসে, তাহলে মনে রাখবা লাইসোসোমের উৎপত্তি যদি আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি অপশনে থাকলে গলজি বডি। আর প্যাকেজ কে করে এটা যদি বলে, তাহলে শুধুই গলজি বডি। প্যাকেজ মানে হলো যে লাস্ট অংশটা কে নির্ধারণ করে, সেটা হলো গলগি বডি। এখন কোথায় পাওয়া যায়? দেখো, সব প্রাণী কোষে কিন্তু লাইসোসোম থাকে, বিশেষ করে কিডনিতে। কিডনি মানে তো বুঝছো, বৃক্ষ। তারপর হলো অন্ত্রের আবরণী কোষ, এগুলোতে লাইসোসোম থাকে। আরবিসি তে লাইসোসোম থাকবে না, তাহলে আরবিসি ধ্বংস হয়ে যাবে, হিমোলাইসিস হবে। হিমোলাইসিস হলে এনিমিয়া দেখা দিবে। এই জন্য আরবিসি তে কি থাকে না? লাইসোসোম থাকে না। উদ্ভিদ কোষেও লাইসোসোম পাওয়া যায়। উদ্ভিদ কোষে যে লাইসোসোম পাওয়া যায় সেগুলোকে বলা হয় ওলিওসোম। সেগুলোকে কি বলা হয়? ওলিওসোম বা স্ফেরোসোমও বলে। এগুলোকে ওলিওসোম বা স্ফেরোসোম। তো এখানে পার্থক্যটা কি খেয়াল করো।
পার্থক্যটা কি দেখো, পার্থক্যটা হলো অলিওসোম যেগুলা, এগুলো হলো এক আবরণী বিশিষ্ট। লাইসোসোম নরমালি দ্বি আবরণী বিশিষ্ট। তাহলে উদ্ভিদ কোষে যে লাইসোসোম গুলা পাওয়া যায় সেগুলা তোমার কয় আবরণী বিশিষ্ট? উদ্ভিদ কোষে লাইসোসোম কয় আবরণী বিশিষ্ট? অলিওসোম বা স্পেরিওসোম যেটা নামকরণ করতেছি সেটা হলো এক আবরণী বিশিষ্ট। এই লাইসোসোম গুলার ব্যাস কত? লাইসোসোমের ব্যাস হলো 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার। 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার হলো লাইসোসোমের ব্যাস। 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার এই লাইসোসোমের ব্যাস। এই লাইসোসোমে যে এনজাইম গুলা থাকে, দেখো এই লাইসোসোমে খেয়াল করো, লাইসোসোম কিন্তু সবসময় ফ্যাগোসাইটোসিসে অংশগ্রহণ করে না, ঠিক আছে? তাহলে কখন করে? এখানে লাইসোম কখন ফ্যাগোসাইটোসিস করবে এটা নির্ভর করে হলো তার কিছু ফ্যাক্টরের উপর। এই ফ্যাক্টরগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো স্টেবিলাইজার, একটা হলো লেবিলাইজার। একটা হলো কি স্টেবিলাইজার আর একটা হলো লেবিলাইজার। এই যে লেবিলাইজার এবং স্টেবিলাইজার এই দুইটার মধ্যে পার্থক্য কি? স্টেবিলাইজার শব্দটা স্টেবল থেকে আসছে। লাইসোসোমকে সবসময় স্টেবল রাখে, অর্থাৎ ভাঙতে দেয় না যে উপাদানগুলা, বা লাইসোমের মেমব্রেন ছিন্ন হতে দেয় না যে উপাদানগুলা, সেগুলোকে বলা হয় স্টেবিলাইজার। আর লাইসোমের মেমব্রেন মেমব্রেন নষ্ট হয়ে যায় যেটা দ্বারা, এবং যেটা মেমব্রেন নষ্ট হয়ে গেলে লাইসোসোমের যে হাইড্রোলাইটিক এনজাইম এগুলা বের হয় এবং ফ্যাগোসাইটোসিস শুরু করে, সেই উপাদানগুলোকে বলা হয় কি লেবিলাইজার। তাহলে স্টেবল করতে, স্টেবল লাইসোসোমকে স্টেবল রাখে যে উপাদানগুলা সেগুলো হলো স্টেবিলাইজার। লাইসোসোমকে ভেঙে ফেলে যে উপাদানগুলার কারো উপস্থিতিতে সেটা হলো লেবিলাইজার। এবং লাইসোসোম যদি মেমব্রেন ছিঁড়ে যায় বা মেমব্রেন যদি নষ্ট হয়, তখন সেদিক দিয়ে তোমার যে ফ্যাগোসাইটিক এনজাইম হাইড্রোলাইটিক এনজাইম যেগুলা, সেগুলা বের হয়ে কি শুরু করে? ফ্যাগোসাইটোসিস শুরু করে। লাইসোমে প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে কোথায়? লাইসোসোমে। তাহলে আসি এই লাইসোসোমের কাজ কি? লাইসোসোমের মূল কাজটা হলো ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস করতে করতে এমন হয় অনেক সময় নিজেকে নিজেই ফ্যাগোসাইটোসিস করে ফেলে, অর্থাৎ যেই সেল সেই যে কোষের জীবাণুতে ফ্যাগোসাইটোসিস করতে করতে যে কোষের মধ্যে ছিল সেই কোষটাকেও সে ফ্যাগোসাইটোসিস করে ফেলে। এই জন্য এই লাইসোসোমকে কি বলা হয়? এটা তো এক ধরনের সুইসাইড। তো সুইসাইড যদি এক ধরনের সুইসাইড যদি করে, তাহলে আমরা এই লাইসোসোমকে বলতে পারি না সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলিকা? বলতে পারি? বা অটোফেগি বলতে পারি তো? তাহলে লাইসোসোমের এই কাজটা খেয়াল রাখবা, লাইসোসোমের কাজগুলো একটু রিডিং করবা। তবে এই কাজটাই হলো বেশি জরুরি, প্রত্যেকটা অঙ্গাণুর কাজ একবার করে রিডিং করবা, ঠিক আছে? আর মোটা হরফে যদি কিছু পাও, মনে হয় হ্যাঁ এটা একটু পড়ে দেখি, তাহলে মোটা হরফের কথাগুলা একটু পড়ে দেখবা। বুঝা গেছে?